আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমরা আলোচনা করব তোমাদের কৃষি শিক্ষা বইয়ের চতুর্থ অধ্যায়ের অনুশীলনে তোমাদেরকে যে সংক্ষিপ্ত প্রশ্ন, বর্ণনামূলক প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন সহ বহু নির্বাচনী প্রশ্নগুলি দেওয়া হয়েছে। এই ক্লাসে আমরা সেগুলোর উত্তর করে ফেলব। তো চলো আলোচনাটি শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। তো তোমরা যদি তোমাদের এই অধ্যায়ের অনুশীলনে চলে আসো, সর্বপ্রথম দেখতে পারবে তোমাদেরকে কিন্তু শূন্যস্থান পূরণ করতে বলেছে। এরপর মিলকরণ সহ পর্যায়ক্রমে সংক্ষিপ্ত প্রশ্ন, বর্ণনামূলক প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নের উত্তর করতে হবে। তো চলো আমরা পর্যায়ক্রমে সবকিছুর উত্তরগুলি একটু দেখে ফেলি। তো সর্বপ্রথম দেখতে পাচ্ছ তোমরা যে তোমাদেরকে শূন্যস্থান পূরণ করতে হবে। 1 নম্বর শূন্যস্থান পূরণে বলা হচ্ছে যে রবি মৌসুমে সেচের প্রয়োজন বেশি, তার মানে শূন্যস্থানে কিন্তু বসবে রবি। এরপর 2 নম্বরে তীব্র খরার 70 থেকে 90 ভাগ ফলন ঘাটতি হয়, তার মানে শূন্যস্থানে কিন্তু বসবে 70 থেকে 90। এরপর বৃষ্টিপাতের সাথে যখন বরফখণ্ড পতিত হয় তখন তাকে শিলাবৃষ্টি বলে, তার মানে শূন্যস্থানে কিন্তু বসবে শিলাবৃষ্টি। এরপর 4 নাম্বার অধিকাংশ ক্ষেত্রে কালবৈশাখীর শিলাবৃষ্টির সাথে হয়, তার মানে শূন্যস্থানে কিন্তু বসবে শিলাবৃষ্টির। এরপর তোমাদেরকে বাক্য মিলন করতে হবে। আমরা এই বাক্য মিলনের উত্তরগুলি কিন্তু তোমাদেরকে এখানে করে দিয়েছি। দেখো, 1 নাম্বার চৈত্র থেকে ভাদ্র মাস খরিফ 2 মৌসুম, অর্থাৎ বাম পাশের সাথে ডান পাশে যেগুলো বসবে সেগুলো আমরা তোমাদেরকে একটু বোল্ড করে দিয়েছি। হ্যাঁ। 2 নাম্বার তাপ ও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে। 3 আবহাওয়া ও জলবায়ু অনুকূলে থাকলে ফসল উৎপাদন বৃদ্ধি পায়। 4 বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। এরপর আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলি একটু পর্যায়ক্রমে দেখে ফেলি। চলো, এখানে দেখো 1 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন বলা হচ্ছে খরা বলতে কি বোঝো? উত্তর, দীর্ঘদিন বৃষ্টিপাতহীন অবস্থাকে খরা বলে। 2 স্বল্পদিবা উদ্ভিদ কাকে বলে? উত্তর, যেসব উদ্ভিদের ফুল ফল উৎপাদনের জন্য দিনের দৈর্ঘ্য 12 ঘন্টার কম প্রয়োজন হয় তাদের স্বল্পদিবা উদ্ভিদ বলে। 3 নম্বরে বলা হচ্ছে শিলাবৃষ্টিতে ফসলের কি ধরনের ক্ষতি হয়? উত্তর, বৃষ্টিপাত যখন বরফের বলের আকারে পাতিত হয় তখন তাকে শিলাবৃষ্টি বলে। শিলাবৃষ্টি ফসলের প্রচুর ক্ষতি সাধন করে। শিলার আঘাতে ফসলের পাতা, কচি ডাল, ফুল ফল ভেঙে ঝরে পড়ে, থেতলে যায়। শিলাবৃষ্টির পরিমাণ বেশি হলে কয়েক মিনিটের মধ্যে ফসল মাটির সাথে মিশে যেতে পারে। আমাদের দেশে বোরো ধান, পাট, আম, কলা, পেঁয়াজ, রসুন ইত্যাদি ফসল শিলাবৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। 4 নম্বরে বলা হচ্ছে অতিবৃষ্টি বলতে কি বোঝো? উত্তর, স্বাভাবিকের তুলনায় যখন কোনো স্থানে বেশি বৃষ্টিপাত হয় তখন তাকে অতিবৃষ্টি বলে। এরপর আমরা বর্ণনামূলক প্রশ্নের উত্তরগুলি দেখে ফেলি। 1 নম্বর বর্ণনামূলক প্রশ্ন বলা হচ্ছে ফসল উৎপাদনে আবহাওয়া ও জলবায়ুর প্রভাব বর্ণনা করো। উত্তর দেখো, কোনো অঞ্চলে কি ধরনের ফসল জন্মাবে তা ওই অঞ্চলের আবহাওয়া ও জলবায়ুর উপর নির্ভর করে। আবহাওয়া ও জলবায়ুর উৎপাদনগুলোই ফসল উৎপাদনে প্রভাব বিস্তার করে। এসব উৎপাদন কিভাবে ফসল উৎপাদনে প্রভাব বিস্তার করে তা নিচে আলোচনা করা হলো। 1 নাম্বার সূর্যালোক। দেখো, এখানে কিন্তু সূর্যালোক সম্বন্ধে আমরা একটু বর্ণনা করে দিয়েছি, তোমরা একটু পড়ে ফেলবা। 2 নাম্বার তাপ। 3 নাম্বার বৃষ্টিপাত। 4 নাম্বার বায়ু প্রবাহ। 5 নাম্বার বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ। 6 নাম্বার শিশিরপাত ও কুয়াশা। তোমরা এখান থেকে তোমাদের সুবিধা অনুযায়ী 5টা বা 6টা পয়েন্ট পড়ে ফেলবা। হ্যাঁ। এরপর দেখো 2 নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে বাংলাদেশের কৃষি পরিবেশ অঞ্চলের বর্ণনা দাও। উত্তর, আবহাওয়া ও জলবায়ুর উপর ভিত্তি করে বাংলাদেশকে 30টি কৃষি পরিবেশ অঞ্চল বিভক্ত করা হয়েছে। নিচের বর্ণনা দেওয়া হলো। 1 নাম্বার দেখো, এখানে কিন্তু আমরা প্রায় তোমাদেরকে 1 2 3 4 5 6 6টার মতো পয়েন্ট করে দিয়েছি। হ্যাঁ, তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী পয়েন্টগুলো একটু পড়ে ফেলবা। ভিডিওটি পজ করে তোমরা একটু দেখে নিবা। এরপর 3 নম্বর প্রশ্ন তোমাদেরকে এখানে বলা হচ্ছে যে মৌসুম নিরপেক্ষ ফসলের বর্ণনা দাও। উত্তরটি দেখো, যেসব ফসল সারা বছর লাভজনকভাবে চাষ করা হয় তাদেরকে মৌসুম নিরপেক্ষ ফসল বা 12 মাসি ফসল বলা হয়। মৌসুম নিরপেক্ষ ফসলগুলো আবার দিবস নিরপেক্ষ ফসলও বলে, কারণ যে কোনো দৈর্ঘ্যের দিনে এসব ফসল ফুল ফল উৎপাদন করতে পারে। আমাদের দেশে মৌসুম নিরপেক্ষ উদ্যান ফসলগুলোর মধ্যে রয়েছে লাল শাক, বেগুন, মরিচ, পেঁপে, কলা ইত্যাদি। অন্যদিকে মৌসুম নিরপেক্ষ মাঠ ফসলগুলোর মধ্যে রয়েছে ভুট্টা, চীনাবাদাম ইত্যাদি। এরপর দেখো, ইতিমধ্যে টমেটো ও পেঁয়াজের সারা বছর চাষোপযোগী অনেকগুলো জাত বের করা হয়েছে। মৌসুম নিরপেক্ষ ফসলগুলো রবি ও খরিফ উভয় মৌসুমেই জন্মাতে পারে। মৌসুম নিরপেক্ষ ফসলগুলি
এই যে আমরা 4টা পয়েন্ট করে দিয়েছি, তোমরা একটু দেখে নিবা। এরপর 4 নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে যে কৃষি মৌসুমের বর্ণনা দাও। উত্তর দেখো, কোনো ফসলের বীজ বপন থেকে ফসল সংগ্রহ পর্যন্ত সময়কে সে ফসলের মৌসুম বলে। বাংলাদেশের জলবায়ুর উপর নির্ভর করে বছরের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ফসল জন্মে। ফসল উৎপাদনের জন্য সারা বছরকে প্রধানত 2টি মৌসুমে ভাগ করা হয়েছে, এক রবি মৌসুম এবং 2 হচ্ছে খরিফ মৌসুম। এবার রবি মৌসুম এবং খরিফ মৌসুম সম্পর্কে কিন্তু এখানে বিস্তারিত তোমাদেরকে আমরা লিখে দিয়েছি, তোমরা একটু দেখে ফেলবা। এরপর আমরা সৃজনশীল প্রশ্নের উত্তরগুলি দেখার আগে তোমাদেরকে যে বহু নির্বাচনী প্রশ্নগুলি দেওয়া হয়েছে সেগুলোর উত্তর একটু পর্যায়ক্রমে দেখে ফেলি চলো। তো দেখো, বহু নির্বাচনী প্রশ্নের 1 নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে যে আচ্ছা, বাংলাদেশে শিলাবৃষ্টি কখন হয়? উত্তরটা হবে ঘ নাম্বার, চৈত্র ও বৈশাখে। 2 বলা হচ্ছে দিবা নিরপেক্ষ উদ্ভিদগুলো হলো নিচের কোনটি? উত্তরটা হবে ক নাম্বার, চীনাবাদাম, টমেটো এবং পেঁপে। এরপর 3 এবং 4 নাম্বার প্রশ্নের জন্য তোমাদেরকে কিন্তু দুটি চিত্র দেওয়া হয়েছে, তাই না? আমরা দেখতে পাচ্ছি চিত্র 1 এবং চিত্র 2। এখান থেকে তোমাদেরকে 3 নাম্বার প্রশ্নে বলা হচ্ছে দেখো যে চিত্র 2 এর উদ্ভিদটি নিচের কোনটি? উত্তরটি হবে ক নাম্বার, সেন্ট মার্টিনের কোরাল দ্বীপের। 4 নম্বরে বলা হচ্ছে চিত্র 1 এর উদ্ভিদটি নিচের কোনটি? উত্তরটা হবে ঘ নাম্বার 1, 2, 3, অর্থাৎ অর্থকারী ফসল, পানীয় প্রদানকারী এবং গুল্ক জাতীয়। এরপর আমরা সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো পর্যায়ক্রমে দেখে ফেলি চলো। তো দেখো, এখান থেকে 1 নম্বর সৃজনশীল প্রশ্নের ক নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে ফসলের মৌসুম বলতে কি বোঝো? উত্তর দেখো, কোনো ফসলের বীজ বপন থেকে শুরু করে ফসল সংগ্রহ পর্যন্ত সময়কে ওই ফসলের মৌসুম বলে। খ নম্বর বলা হচ্ছে আলুকে কার্ডিয়াল তাপমাত্রার সবজি বলার কারণ ব্যাখ্যা করো। উত্তর, বেঁচে থাকার জন্য যেসব উদ্ভিদের সর্বনিম্ন, সর্বোত্তম এবং সর্বোচ্চ তাপমাত্রার নির্দিষ্ট সীমারেখা রয়েছে তাদের কার্ডিয়াল তাপমাত্রার উদ্ভিদ বলে। আলু উদ্ভিদের বেঁচে থাকার জন্য সর্বনিম্ন, সর্বোত্তম ও সর্বোচ্চ তাপমাত্রার সীমারেখা রয়েছে, তাই আলুকে বানানটা একটু ঠিক করে নিও, আলুকে কার্ডিনাল তাপমাত্রার উদ্ভিদ বলা হয়। এরপর গ নাম্বার প্রশ্নে তোমাদেরকে বলা হচ্ছে আচ্ছা, তো গ এবং ঘ নাম্বার প্রশ্নের জন্য আমরা একটু উদ্দীপকটি পড়ে ফেলি চলো। তাহলে উদ্দীপকটি পড়ে ফেলে গ এবং ঘ নাম্বার প্রশ্নের উত্তর আমরা সহজেই বুঝতে পারবো। বলা হচ্ছে 1 নাম্বার যে সাদিকের বাড়িটি কম বৃষ্টিপাত প্রবণ অঞ্চলে হলেও প্রচুর শাকসবজি উৎপাদন হয়। সাদিক কিছু টাটকা সবজি নিয়ে তার মায়ের সাথে চট্টগ্রামের টিলাতলে মামাবাড়ি বেড়াতে যান। সেখানে একদিন সে দেখে হঠাৎ করে আকাশ ঘন কালো মেঘে ঢেকে আসে ও ঝড় বাতাস শুরু হয়, এরপর শুরু হয় বৃষ্টি। এখান থেকেই তোমাদেরকে গ নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে উদ্দীপকের আলোকে সাদিকের কৃষি আনালের ফসলের বৈশিষ্ট্য মৌসুম অনুযায়ী বর্ণনা করো। আচ্ছা দেখো, এখানে প্রশ্নটা একটু দেখো, ওখানে একটু ভুল হয়েছে। হ্যাঁ, বলা হচ্ছে উদ্দীপকের আলোকে সাদিকের কৃষি অঞ্চলের ফসলের বৈশিষ্ট্য মৌসুমি অনুযায়ী বর্ণনা করো, তাই না? আচ্ছা, উত্তরটি দেখো, উদ্দীপকের বর্ণনা মতে সাদিকের বাড়িটি কম বৃষ্টিপাত প্রবণ অঞ্চলে এবং প্রচুর শাকসবজি উৎপাদন হয়। আমরা যদি কৃষি পরিবেশ অঞ্চলগুলোর বৈশিষ্ট্য পর্যালোচনা করি তবে দেখতে পাই পরিবেশ অঞ্চল 34-এর অন্তর্গত রংপুর ও বগুড়ার অংশবিশেষ এলাকায় বৃষ্টিপাত কম হয়। এলাকায় বৈশিষ্ট্যপূর্ণ ফসল তামাক ও শাকসবজি। এই হিসেবে বলা যায় সাদিকের বাড়িটি রংপুর ও বগুড়া অঞ্চলে অবস্থিত। নিচে এই অঞ্চলের, এখানে বানানটা ঠিক করো, এই অঞ্চলের ফসলের বৈশিষ্ট্যসমূহ মৌসুম অনুযায়ী বর্ণনা করা হলো। 1 নাম্বার রবি মৌসুম। তো এখানে রবি মৌসুমে কীরকম হয় দেখো, ঠান্ডা সহিষ্ণু উদ্যান ফসলসমূহ এই অঞ্চলে ভালো জন্মে, যেমন ফুলকপি, বাঁধাকপি, গাজনা, আচ্ছা ওলকপি আর কি, শালগম ইত্যাদি। এরপর বড় পাতা ও ঝোলানো সবজি জাতীয় উদ্যান ফসল ভালো জন্মে, যেমন আলু, দোলা, পালং শাক ইত্যাদি। ঠান্ডা আবহাওয়ায় মাঠ ফসলসমূহ ভালো জন্মে, যেমন সরিষা, গম, তিসি ইত্যাদি। 2 খরিফ 1 অল্প পানি সেচের প্রয়োজন হয় এমন উদ্যান ও মাঠ ফসলের চাষ করা যায়, যেমন পাট, ডাঁটা, মুখী কচু ইত্যাদি। খরিফ 2 সেচের প্রয়োজন হয় তবে খরা সহ্য করতে পারে এমন ফসলসমূহ ভালো হয়, যেমন ভুট্টা, তুলা ইত্যাদি। এরপর আমরা ঘ নম্বর প্রশ্ন উত্তরটি দেখে ফেলি চলো। ঘ নম্বর প্রশ্ন বলা হচ্ছে সাদিক ও তার মামাবাড়ি অঞ্চলে আবহাওয়ার বৈশিষ্ট্য তুলনা করো। উদ্দীপকের বর্ণনা থেকে বোঝা যায় সাদিকের বাড়ি উত্তর অঞ্চলে আর মামাবাড়ি চট্টগ্রামে। এটি অঞ্চলের আবহাওয়াগত বৈশিষ্ট্য অনেক অমিল বিদ্যমান। যেমন সাদিকের বাড়িতে শীতকালে বেশি শীত এবং গরমকালে বেশি গরম বিরাজ করে, কিন্তু তার মামাবাড়িতে শীত ও গরমের তীব্রতা খুব বেশি হয় না, অর্থাৎ মাঝারি ধরনের শীত ও গরম অনুভূত হয়।
2 সাদিকের বাড়ি যে অঞ্চলে সেখানে বৃষ্টিপাত ও বাতাসের আর্দ্রতা তুলনামূলকভাবে কম, বিশেষ করে গ্রীষ্মকালে এখানে বৃষ্টিপাত খুবই কম হয়। পক্ষান্তরে তার মামা বাড়ির এলাকায় বৃষ্টিপাত বেশি হয় ও বাতাসের আর্দ্রতা বেশি থাকে। 3 সাদিকের বাড়ির অঞ্চলে বায়ুর চাপ কম থাকলেও তার মামা বাড়ির অঞ্চলে বায়ুর চাপ বেশি থাকে। 4 সাদিকের বাড়ির অঞ্চলে শীতকালে তুলনামূলক কুয়াশা বেশি থাকে এবং আকাশ পরিষ্কার থাকে। পক্ষান্তরে তার মামা, এখানে দুঃখিত বানানটা ঠিক করে নিও, তার মামা বাড়ির অঞ্চলে শীতকালে কুয়াশা খুবই কম থাকে, অনেক সময় আকাশেও মেঘ থাকে। এরপর আমরা 2 নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তরটি দেখে ফেলি। চলো, 2 নম্বর সৃজনশীল ক নম্বরে বলা হচ্ছে আবহাওয়া ও জলবায়ুর ভিত্তিতে বাংলাদেশকে কয়টি কৃষি অঞ্চলে ভাগ করা হয়েছে? উত্তর, আবহাওয়া ও জলবায়ুর ভিত্তিতে বাংলাদেশকে 3টি কৃষি অঞ্চলে ভাগ করা হয়। খ নম্বরে বলা হচ্ছে কোন পরিস্থিতিতে শীতকালে ফসলের রোগ জীবাণুর বিস্তার ঘটে, ব্যাখ্যা করো। উত্তরটি দেখো, শীতকালে বাতাসে যদি জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে অথবা খুব বেশি শিশিরপাত হয় এবং কুয়াশা পড়ে, তবে এ সময় ফসলের রোগ জীবাণুর বিস্তার ঘটে। বানানগুলো ঠিক করে নিয়ে আমি খুবই দুঃখিত। এরপর গ এবং ঘ নম্বর প্রশ্নের জন্য তোমাদেরকে যে উদ্দীপক দেওয়া হয়েছে, উদ্দীপকটি আমরা পড়ে ফেলি, তাহলে প্রশ্নের উত্তরগুলি খুব সহজে বুঝতে পারবো। 2 নম্বর সৃজনশীল প্রশ্নের উদ্দীপকটি দেখো, এখানে একটা চিত্র দেখতে পাচ্ছ, তাই না, যেখানে 12 মাসের ভিত্তিতে কৃষি মৌসুমের একটা গ্রাফ আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, তো এই গ্রাফ থেকে কিন্তু আমাদেরকে প্রশ্নটি করা হয়েছে গ নম্বরে বলা হচ্ছে কি, দেখো যে গ্রাফে চিহ্নিত কৃষি মৌসুমের কোন অংশটিতে সেচের তেমন প্রয়োজন হয় না, কারণ ব্যাখ্যা করো। উত্তর, এবার মাসের ভিত্তিতে কৃষি মৌসুমের গ্রাফ চিত্রটি ক, খ ও গ এ 3টি অংশে দেখানো হয়েছে। এখানে গ অংশটি রবি মৌসুম, ক ও খ একত্রে খরিফ মৌসুম, আলাদাভাবে খ অংশটি খরিফ 1 এবং ক অংশটি খরিফ 2 মৌসুম। সাধারণভাবে খরিফ 1কে গ্রীষ্মকাল এবং খরিফ 2কে বর্ষাকাল বলা হয়। গ্রাফে চিহ্নিত কৃষি মৌসুমের ক অংশটি অর্থাৎ খরিফ 2 মৌসুমে ফসল উৎপাদনের সেচের তেমন প্রয়োজন হয় না, কারণ এ মৌসুমে মাঝারি মাত্রার তাপমাত্রা এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে। এই কারণে খরিফ 2 মৌসুমে প্রচুর বৃষ্টিপাত হয়। উদ্ভিদ মাটিতে ধারণকৃত পানির উপর নির্ভরশীল, আর বৃষ্টিপাত মাটিতে ধারণকৃত পানির প্রধান উৎস। বৃষ্টিপাত ও মাটিতে পানির ঘাটতি হলে জমিতে পানি সেচের প্রয়োজন হয়। যেটি খরিফ 2 মৌসুমে প্রচুর বৃষ্টি হয়, তাই এ মৌসুমে মাটির ধারণকৃত পানির ঘাটতি হয় না, তাই এ মৌসুমে ফসল চাষের সেচের তেমন প্রয়োজন হয় না। এরপর আমরা ঘ নম্বর প্রশ্নের উত্তরটি দেখে ফেলি। চলো, ঘ নম্বরে বলা হচ্ছে চিত্রে গ চিহ্নিত কৃষি মৌসুমের ফসল তাপমাত্রার প্রভাব মূল্যায়ন করো। উত্তর দেখো, চিত্রে গ চিহ্নিত কৃষি মৌসুমটি হলো রবি মৌসুম। এই মৌসুমটি আশ্বিন মাস থেকে ফাল্গুন মাস অর্থাৎ মধ্য সেপ্টেম্বর থেকে মধ্য মার্চ পর্যন্ত বিস্তৃত। এ মৌসুমের প্রধান বৈশিষ্ট্য হলো তাপমাত্রা, আর্দ্রতা ও বৃষ্টিপাত কম। এ মৌসুমে উৎপাদিত ফসলকে শীতকালীন ফসল বলা হয়। এ মৌসুমে যেসব ফসল জন্মায় তা অন্য মৌসুমে জন্মায় না। রবি মৌসুমের ফসলের মধ্যে রয়েছে গম, আলু, ফুলকপি, বাঁধাকপি, ফুলকপি, মূলা, সরিষা, টমেটো ইত্যাদি। এসব ফসল জন্মানোর জন্য নিম্ন তাপমাত্রার প্রয়োজন হয়, অর্থাৎ রবি মৌসুমের ফসলের বেঁচে থাকার জন্য যে কার্ডিনাল তাপমাত্রা দরকার তা এ মৌসুমে বিরাজ করে। এ তাপমাত্রায় ফসলগুলোর দৈহিক বৃদ্ধি ভালোভাবে হয় বলে উৎপাদন ভালো হয়। যদি তাপমাত্রা বেশি থাকতো তবে দৈহিক বৃদ্ধি ব্যাহত হয়ে উৎপাদন চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্ত হবে। তাই বানানটা একটু ঠিক করে নিও, তাই রবি মৌসুমের ফসলগুলোর জন্য নিম্ন তাপমাত্রার প্রভাব থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। এই ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনাটি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্যই লার্ন ফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।